স্বাগত সাইন ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজ আমরা ক্লাস 12 এর আলোর খুব একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আলোর প্রতিসরণ এই অধ্যায়ের আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতদিন আমি প্রতিসারাঙ্ক বলেছিলাম, প্রতিসারাঙ্ক পর্যন্ত বলেছিলাম। আজকে আমরা প্রথম দেখব যে প্রতিসারাঙ্কের ওপর বিভিন্ন ভৌত রাশির যে প্রভাব বা বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক। তো প্রথমে কি করব, প্রতিসরাঙ্কের সঙ্গে বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক। আমরা দেখব প্রতিসরাঙ্কের সঙ্গে কোন কোন রাশির কি কি সম্পর্ক আছে। একদম ফার্স্টে আমরা আসি তো প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর বেগের সম্পর্ক। ওকে, এই পয়েন্টটাকে আমরা দুটো পার্টে আমরা শিখব। প্রথম দেখব তো পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে, এবং তার সঙ্গে দেখব আপেক্ষিক বা আপাত প্রতিসরাঙ্ক তার ক্ষেত্রে কি ঘটে। আমি এটাকে দুটো পার্টে করছি। আমি প্রথম করছি পরম প্রতিসরাঙ্কের জন্য, আরেকটা হচ্ছে কি আপাত প্রতিসরাঙ্কের জন্য বা আপেক্ষিক জন্য। লক্ষ্য করো, পরম প্রতিসরাঙ্ক তোমরা প্রত্যেকে জানো, আমি গত ভিডিওতে বলেছি পরম প্রতিসরাঙ্ক কি লিখি আমরা মিউ দিয়ে। বলছি পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক হবে মিউ সমান হবে সি বাই ভি। মিউ সমান কি হবে সি বাই ভি, যেখানে সি হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, মান কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ভি হলো ওই মাধ্যমে আলোর বেগ। ওই মাধ্যম মানে যে মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক, মাধ্যমে আলোর বেগ। একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম, এটা জল মাধ্যম। এখান থেকে এটা আলোক রশ্মি বায়ু থেকে জলে পড়লো। ওকে, বায়ু থেকে জলে পড়লো। এক্ষেত্রে মিউ ইকুয়াল টু কত হবে? খুব সিম্পল কি লিখবো আমরা, বায়ু মাধ্যম আলোর বেগ বা জল মাধ্যমে আলোর বেগ। এ মাধ্যমে আলোর বেগ সি হচ্ছে, এ মাধ্যমে ভি হচ্ছে। তো এটা অতএব কি লিখবো, মিউ সমান সূত্র কি হবে, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। ওই মাধ্যম মানে যে মাধ্যমে আলোটা ঢুকছে। এখন যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তার জন্য আমরা এই সূত্রটা ডেভেলপ করি, সেক্ষেত্রে কি পাবো, তার ক্ষেত্রে সেম জিনিস পাবো। একটু লক্ষ্য করো, আমি চিত্র দিয়ে আগে বলছি। মনে করো এটা প্রথম মাধ্যম, আমি এ মাধ্যম লিখলাম, এটা বি মাধ্যম। এ মাধ্যম থেকে একটা আলোক রশ্মি বি মাধ্যমে ঢুকছে, অর্থাৎ এ মাধ্যম থেকে একটা আলোক রশ্মি বি মাধ্যমে প্রতিসৃত হচ্ছে। তাহলে আমি ধরছি এ মাধ্যমে আলোর গতিবেগ ভি এ, বি মাধ্যমে আলোর গতিবেগ ভিবি। ভি এ মাধ্যমে আলোর গতিবেগ, ভিবি বি মাধ্যমে আলোর গতিবেগ। লক্ষ্য করো এর ক্ষেত্রে কি হয়েছিল, এর ক্ষেত্রে আলোটা যে মাধ্যমে প্রথমে ছিল সেই মাধ্যমে আলোর বেগ ওপরে, যে মাধ্যমে প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ নিচে। তো এরও তাই সেম হবে এ মিউ বি। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক বা আপাত প্রতিসরাঙ্ক, এটা সমান হবে প্রথম মাধ্যম মানে এ মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ এক্ষেত্রে হবে এ মিউ বি সমান ভি এ বাই ভিবি। এ মিউ বি সমান কি হবে, ভি এ বাই ভিবি। অর্থাৎ লিখতে পারবো এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, যেখানে ভি এটা কি এ মাধ্যমে আলোর বেগ, আর ভিবিটা কি বি মাধ্যমে আলোর বেগ। এটা একদম ফার্স্ট প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর যে বেগ
তার সম্পর্ক। এখন তোমরা নিজেরা একটু ভাবো, ভেবে দেখো যে এখানে এখানে এই ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্ক কিন্তু সবসময় যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সবসময় কিন্তু একের থেকে বড় হবে। কেন? তার কারণ হলো এই যে মিউ সমান সি বাই ভি, মিউ সমান কত? সি বাই ভি। আলোর গতিবেগ কিন্তু সবসময় কি হয়? আলোর গতিবেগ কিন্তু সবসময় যে কোনো মাধ্যমে আলোর যে গতিবেগ তার থেকে বেশি হয়। তো সবসময় সি গ্রেটার দেন ভি হয়। অতএব লিখতে পারবো সি বাই ভি গ্রেটার দেন 1, বা লিখতে পারবো সি বাই ভি মানে কি মিউ গ্রেটার দেন 1। সেই জন্য পরম প্রতিসরাঙ্ক কিন্তু কখনোই একের থেকে ছোট হবে না। কোশ্চেন থাকতেই পারে, পরম প্রতিসরাঙ্ক কি একের থেকে ছোট হওয়া সম্ভব? না। কেন? পরম প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ ও ওই মাধ্যমে আলোর বেগের অনুপাত। যেহেতু শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় যে কোনো মাধ্যমে আলোর বেগের থেকে বেশি হবে বা বেশি হয়, সেই জন্য কখনোই সি বাই ভি একের থেকে ছোট হওয়া সম্ভব নয়। সবসময় সি বাই ভি একের থেকে বড় হবে, অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক সবসময় কিন্তু একের থেকে বড় হবে। এর ক্ষেত্রে কিন্তু দুটো কেসই হতে পারে। যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, হতে পারে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এম ইউ বি গ্রেটার দেন 1 হবে। আর যদি ভি এ লেস দেন ভিবি হয়, সেক্ষেত্রে এম ইউ বি লেস দেন 1 হবে। অর্থাৎ সম্পূর্ণ ডিপেন্ড করছে কোন মাধ্যমে আলোর বেগ বেশি, কোন মাধ্যমে আলোর বেগ কম, তার উপর ডিপেন্ড করছে যে এম ইউ বিটা একের থেকে বড় হবে না একের থেকে ছোট হবে। আমি গত ভিডিওতে আমি একটা পয়েন্ট উল্লেখ করেছিলাম, যখন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে তখন আলোকরশ্মি কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়, এবং ঘনত্ব থেকে লঘুতে আসলে অবিলম্ব, লঘু থেকে ঘনতে গেলে অবিলম্ব দিকে সরে যায়, অবিলম্ব, আর ঘনত্ব থেকে লঘুতে আসলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা কেন হয় সেটা কিন্তু আমরা এই আগে যে ইকুয়েশন পেয়েছি সেটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। দেখো, যদি এরকম হয়, এই আলোকরশ্মি এই আসলো, এক্ষেত্রে আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর, এই মাধ্যমে আলো গতিবেগ ভি এ, এটা ভিবি। আমি বলছি এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। সাধারণত কি হয়, আলো কিন্তু সাধারণত যত মাধ্যম ঘন হয় তত আলোর বেগ কম হয়, লঘু মাধ্যম আলোর বেগ সবসময় কি হয়? বেশি হয়। এর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? এর ক্ষেত্রে হবে ভি এ গ্রেটার দেন ভিবি। আমরা কি জানি? এ মাধ্যম বি মাধ্যম, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? সাইন আই বাই সাইন আর। আবার এটাও শিখেছি একটু আগে, এম ইউ বি সমান কত হবে? ভি এ বাই ভিবি। যেহেতু ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে এটা কিন্তু গ্রেটার দেন 1, তাহলে লিখতে পারবো এম ইউ বি গ্রেটার দেন 1, তাহলে লিখতে পারবো সাইন আই বাই সাইন আর গ্রেটার দেন 1, বা লিখতে পারি সাইন আই গ্রেটার দেন সাইন আর। লক্ষ্য করো, সাইন আই গ্রেটার দেন সাইন আর, বা লিখতে পারো এখান থেকে কি আই গ্রেটার দেন আর। তো এক্ষেত্রে কিন্তু আপাত কোণ সবসময় প্রতিসরণ কোণের থেকে বড় হবে। যদি কেসটা উল্টো হতো, উল্টো, দেখো উল্টো অর্থাৎ কি? এক্ষেত্রে আলোকরশ্মিটা আমি ধরলাম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আসলো, পুরো একই কেস, সব সেম, ভিবি, বাট রশ্মিটা কি ঘন থেকে লঘুতে আসলো, সেক্ষেত্রে রশ্মিটা কিন্তু এইদিকে বেরিয়ে যেত, এই কোণটা আর হতো, এই কোণটা আই হতো, প্রথম এ মাধ্যম বি মাধ্যম। তো এর ক্ষেত্রে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আসছে এক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? ঘন থেকে লঘুতে আসলে সেক্ষেত্রে কিন্তু সবসময় কি হবে? আলোকরশ্মি দূরে সরে যাচ্ছে। কেন দূরে যাবে? ওকে, দেখো, যেহেতু ভি এটা গণমাধ্যম, এক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু এ মাধ্যমে আলো গতিবেগটা কম হবে, বি মাধ্যমে আলো গতিবেগটা বেশি হবে। তাহলে এক্ষেত্রে লিখতে পারবো ভি এ বাই ভিবি লেস দেন 1, কি হবে? লেস দেন 1। আমরা কি শিখেছি আবার? ভি এ বাই ভিবি সমান এম ইউ বি, বা লিখতে পারবো এম ইউ বি লেস দেন 1। এম ইউ বি মানে কি পেয়েছি? সাইন আই বাই সাইন আর।
তো সাইন আই বাই সাইন আর লেস দেন 1, সাইন আই লেস দেন সাইন আর, আই লেস দেন আর। ওকে, এক্ষেত্রে কি হবে, আই লেস দেন আর, অর্থাৎ আপাতন কোণটা ছোট হবে, প্রতিসরণ কোণটা কিন্তু বড় হবে। এবারে আমরা আরেকটা কেস বিবেচনা করতে পারি, যদি এরকম হয় কোনো একটা ক্ষেত্রে এ মিউ বি সমান 1 হলো, হতেই পারে। তার মানে কি, তার মানে কিন্তু লিখতে পারবো ভিএ বাই ভিবি সমান 1, বা ভিএ বাই ভিবি ইজিক্যাল টু 1, মানে ভিএ ইজিক্যাল টু ভিবি, অর্থাৎ দুই মাধ্যমে আলোর বেগ সমান। আবার এম ইউ বি মানে কি পেয়েছিলাম, সাইন আই বাই সাইন আর সমান কি, এম ইউ বি সমান 1 দেওয়া আছে, তাহলে সাইন আই সমান সাইন আর বা আই ইজিক্যাল টু আর। সেক্ষেত্রে কিন্তু আলোকরশ্মির কোনো রকম ডেভিয়েশন হবে না, আলোকরশ্মি সোজা বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে বিষয় যে কেন আলোকরশ্মি অবিলম্বন দিকে বাঁকছে, কেন অবিলম্বন থেকে দূরে সরে যাচ্ছে, সেটা কিন্তু মেন কারণ আলোর বিভিন্ন মাধ্যমে গতিবেগ বিভিন্ন, সেই জন্য। আচ্ছা, নেক্সট আমরা আসবো যে পরম প্রতিসরাঙ্ক এবং এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা আপাত প্রতিসরাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক। নেক্সট আসলাম পরম ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের সম্পর্ক। দেখো, আমরা কি জানি, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের, তাহলে মিউ এ কি হবে, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা এ মাধ্যমে আলোর গতিবেগ। বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, বি মাধ্যমের আলোর গতিবেগ। এ মিউ বি, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে, ভি এ বাই ভিবি। আমি কিন্তু তিনটি ফর্মুলা লিখলাম, মিউ এ সি বাই ভি এ, মিউ বি সি বাই ভিবি, এ মিউ বি ভি এ বাই ভিবি। লক্ষ্য করো, এ মিউ বি ভি এ বাই ভিবি আমরা লিখতে পারি ভি এ ইন্টু সি, ভিবি ইন্টু সি। এবার কি করলাম, এই সি বাই ভিবি লিখলাম, আর এই সি, এই ভি এটা নিচে দিলাম, লিখতে পারি। তো এটা এবং এটা সেম, সি বাই ভিবি কি ছিল, মিউ বি, সি বাই ভি এ কি ছিল, মিউ এ। তাহলে কি পাচ্ছি, আমি লিখতে পাচ্ছি এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ। অর্থাৎ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এটাই কিন্তু পরম ও আপেক্ষিক প্রতিসরাঙ্কের ইহাদের মধ্যে সম্পর্ক। একটা আমি ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি বললাম জল মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, আমি বললাম সাপোজ 4/3। আমি বললাম কাঁচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 3/2। ওকে, আমি বললাম জল সাপেক্ষে কাঁচের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত হবে। মিউ ডব্লিউ কি, জল মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ জি কি, কাঁচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, ডব্লিউ মিউ জি জল মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক জানতে চাইছি। তা কি ছিল, এ মিউ বি পরেরটা উপরে আছে, প্রথমটা নিচে আছে, তাহলে কি হবে, পরেরটা উপরে উঠবে, মিউ জি মিউ ডব্লিউ। মিউ জি কত, 3/2, 4/3, 3/2, 3/4, 9/8, কত হবে, 9/8। অতএব এক্ষেত্রে কিন্তু জল সাপেক্ষে কাঁচের যে প্রতিসরাঙ্ক, যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, সেটা কিন্তু হবে 9/8। নেক্সট কি লিখলাম, মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক। কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক সাধারণত কি হয়, ব্যস্তানুপাতিক। যত তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায় তত প্রতিসরাঙ্ক কমে, তরঙ্গদৈর্ঘ্য হ্রাস পেলে প্রতিসরাঙ্ক বাড়ে। এই নিয়ে বিজ্ঞানী কশি
CAUCHY কশি, এটা বিজ্ঞানী, তিনি একটা মোটামুটি একটা ফর্মুলা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মিউ সমান উনি বলেছিলেন a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এই যে ইকুয়েশন মিউ ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এই ইকুয়েশন কি? a ও b হলো ধ্রুবক, এবং এমন ধ্রুবক যে ধ্রুবকের মানটা ডিপেন্ড করবে ওই মাধ্যমের ওপর। অর্থাৎ প্রত্যেকটা মাধ্যমের এ ও বি এর মান কিন্তু আলাদা। এ আর বি ডিপেন্ড করবে বিভিন্ন মাধ্যমের ওপর, নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে এ ও বি কিন্তু ফিক্সড। ল্যামডা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তা এই ইকুয়েশন বলছে আমাদের কি, যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে মিউ কমবে, এটা কমলে মিউ বাড়বে। এটা কিন্তু মাধ্যমে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা। তো একটা জিনিস লক্ষ্য করো, একটা কোশ্চেন পরীক্ষায় থাকে অনেক সময় যে লাল আলো এবং বেগুনি আলো কার প্রতিসরাঙ্ক বেশি। তোমরা বলো লাল আলো এবং বেগুনি আলো কার ক্ষেত্রে ল্যামডা বেশি? রেড এবং ভায়োলেটের। লালের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা আর লিখলাম, বেগুনির ল্যামডা ভি লিখলাম। সবসময় কিন্তু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়। যেহেতু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, সেহেতু কিন্তু লাল আলোর মিউ কিন্তু কম হবে, বেগুনি বর্ণের মিউ কিন্তু বেশি হবে, যেহেতু সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। এবারে এদের একটা গ্রাফ লাগে। গ্রাফটা কি? মিউ এর সঙ্গে ল্যামডার গ্রাফ কিরকম হবে দেখো। আমি এক্স অক্ষ দিকে ল্যামডাকে শো করছি, এদিকে আমি মিউকে দেখাচ্ছি। তাহলে এর যে লেখচিত্র এরকম হয়, এটা সমপরাবৃত্ত এরকম টাইপের হয় অনেকটা। এটা এটা কিন্তু কি হবে, মিউ এবং ল্যামডার যে লেখচিত্র সেটা কিন্তু ঠিক এরকম দেখতে হবে। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো যে মাধ্যমে প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে ডিপেন্ড করে, যেটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং বিজ্ঞানী কোশি এই নিয়ে একটা ইকুয়েশন দিয়েছিলেন, মিউ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এ ও বি কনস্ট্যান্ট ডিপেন্ডিং আপন দ্য মিডিয়াম, নেচার অফ দ্য মিডিয়াম। এবং এখান থেকে দেখতে পাচ্ছি সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক। আচ্ছা, নেক্সট আমরা এসছি মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক। তাপমাত্রার সঙ্গে প্রতিসরাঙ্ক কিভাবে ডিপেন্ড করে বলছে কি, সাধারণত কিন্তু কোন একটা মাধ্যমের তাপমাত্রা বাড়লে প্রতিসরাঙ্ক কমে। কি বললাম? তাপমাত্রা বাড়লে প্রতিসরাঙ্ক কমে। তাহলে তাপমাত্রার সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। লিখব তাপমাত্রা সমানুপাতিক 1 বাই প্রতিসরাঙ্ক, তাই লিখি। এটা আবার কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এর মানটা এই পরিবর্তনটা খুব নগণ্য। তরল পদার্থের ক্ষেত্রে এই পরিবর্তনটা সামান্য হয়, বাট গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা অনেকটা বেশি হয়। যত কোন একটা মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি পাবে তার প্রতিসরাঙ্ক হ্রাস পাবে, আর তাপমাত্রা কমলে প্রতিসরাঙ্ক বৃদ্ধি পাবে। তাহলে এই লিখব কি, তাপমাত্রা ও প্রতিসরাঙ্কের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। এবারে এতক্ষণ যত কিছু বললাম সবগুলো কিন্তু প্রতিসরাঙ্কের সঙ্গে কোন কোন রাশি পরিবর্তিত হয় সেটা বললাম, কিন্তু প্রতিসরাঙ্কের সঙ্গে কোন কোন রাশি পরিবর্তিত হয় না। এমন কিছু প্রপার্টি আছে যেগুলো কিন্তু মাধ্যম পাল্টালে, অর্থাৎ প্রতিসরাঙ্ক পাল্টে গেলেও কিন্তু পরিবর্তিত হয় না। কি কি পরিবর্তিত হয় না? স্থির থাকে, আমি লিখছি স্থির থাকে। কি কি? একদম 1 নম্বর কম্পাঙ্ক, আর 2 নম্বর দশা। কম্পাঙ্ক কিন্তু কখনো মাধ্যম টু মাধ্যম ভ্যারি করে না। একটা আলোকরশ্মি সাপোজ জল থেকে কাঁচে গেল, জলেও ওই আলোকরশ্মি কম্পাঙ্ক যত হবে কাঁচেও কিন্তু কম্পাঙ্ক তাই হবে। তোমরা বলতে পারো কম্পাঙ্ক তাই হবে, তাহলে এক মাধ্যমে বেগ বেশি এক মাধ্যমে বেগ কম, কি করে সম্ভব? বলছি গতিবেগ সমান কি হয় জানো? নিউ ল্যামডা। এটা কি গতিবেগ আলোর, এটা কি কম্পাঙ্ক, এটা কি তরঙ্গ দৈর্ঘ্য। লক্ষ্য করো, লিখতে পারবো নিউ সমান সি বাই ল্যামডা। কোন একটা মাধ্যমে যখন বেগ কমবে আলোর, অটোমেটিক তার কিন্তু ল্যামডা কমবে, এবং ল্যামডাটা এমন ভাবে কমবে যাতে করে নতুন বেগ এবং ল্যামডার অনুপাত
যেটা ছিল সেটাই হয়, মানে সি বাই ল্যামডার অনুপাত সবসময় সব ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে, সেই জন্য কম্পাঙ্ক কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে। মাথায় রাখবে সবসময় আলোক রশ্মি এক মাধ্যম থেকে এক মাধ্যমে গেলেও কিন্তু তার কম্পাঙ্ক পরিবর্তিত হয় না এবং দশা কিন্তু পরিবর্তিত হয় না। নেক্সট আমরা আসবো সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। লক্ষ্য করো আমি একটা সমান্তরাল কাঁচ ফলক আঁকলাম, এই নাম দিলাম এ বি সি ডি। এই কাঁচ ফলকের ওপর একটা আলোক রশ্মি আপাতিত হলো, আমি এটাকে লাল কালি রাখছি, এই পি কিউ আপতিত হওয়ার পর এটা একটা অবিলম্ব আঁকছে, এখানে অবিলম্ব না আঁকলে তো বুঝতে পারবে না যে কোনটা আপাতন কোণ, এটা অবিলম্ব, অবিলম্ব যেহেতু এটা লঘু মাধ্যম, এটা বায়ু মাধ্যম নিচ্ছি, এটা কাঁচ মাধ্যম, এটা বায়ু মাধ্যম, তাহলে কি হচ্ছে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে পড়ছে, তো অবিলম্বের দিকে সরে আসবে, এই দিকে যাওয়ার কথা ছিল, এই যাওয়ার কথা ছিল আলোক রশ্মিটা, বাট কি হবে ওটা একটু দিকে সরে আসবে অবিলম্বের দিকে। আবার একটা অবিলম্ব আঁকা এখানে, এবার কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম আসছে, অর্থাৎ অবিলম্ব থেকে আবার দূরে সরে যাবে, কিংবা অবিলম্ব থেকে আবার দূরে সরে যাবে, সাইডে আঁকতে গিয়ে একটু বেঁকে যায় একটু, এই নাম দাও পি কিউ আর এস। ওকে, নাম দিচ্ছি এটা, সাপোজ নাম দাও আর এস টি ইউ নাম দিলাম। তা কেসটা কি হলো, আমরা ধরলাম এ বি সি ডি একটি কাঁচ ফলক, সমান্তরাল কাঁচ ফলক, যার এ বি ও সি ডি এই দুটো তল পরস্পর সমান্তরাল, এবং উপরিতল সিডি তলে একটা আলোক রশ্মি পি কিউ কিউ বিন্দুতে আপতিত হলো, আপতিত হওয়ার পর কাঁচ ফলকের মধ্য দিয়ে কিউ আর পথে প্রতিস্থাপিত হলো, এবং তারপর ও কিন্তু আর এস পথে আবার বায়ু মাধ্যমে নির্গত হলো। তাহলে এর ক্ষেত্রে আপাতন কোণ, প্রথম মাধ্যমে আপাতন কোণ কত হবে I1, প্রথম তল কর্তৃক প্রতিসরণ কোণ কত হবে R1, ভিতরে দ্বিতীয় তলে যে আপাতিত হচ্ছে আপাতন কোণ কত হবে, এটা আমি R2 নিচ্ছি, দ্বিতীয় তল এটা কি নির্গমন কোণ I2 নিচ্ছি। তাহলে R1 হলো প্রথম তল যে আপাতিত হলো সেখানে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ, R2 ও I2 হলো দ্বিতীয় তলে কাঁচ ফলকের মধ্য আপাতন কোণ ও নির্গমন কোণ I2। আমি দেখতে চাইছি আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং নির্গত রশ্মি এদের সম্পর্ক কি। ওকে, এবং দেখবো এর ক্ষেত্রে পার্শ্ব সরণ কত। দেখো বায়ু থেকে কাঁচ মাধ্যমে যখন যাচ্ছে কিউ বিন্দুতে, লিখছি কিউ বিন্দুতে কি লিখতে পারবো এ মিউ জি, বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক কি লিখবো সাইন I1 বাই সাইন R1 লিখতে পারি। আবার আর বিন্দুতে লক্ষ্য করো, আর বিন্দুতে কি লিখতে পারবো, এখানে কাঁচ মাধ্যম থেকে কোথায় আসছে লাইটটা বায়ু মাধ্যমে, কাঁচ মাধ্যম সাপেক্ষে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন আই, মানে এক্ষেত্রে আই মানে R2, এক্ষেত্রে আপাতন কোণ কিন্তু R2 বাই সাইন I2। দেখো আমরা গত ভিডিওতে কি শিখেছি, আমরা জানি mu g সমান 1 বাই g mu a, বা লিখতে পারবো সাইন I1 বাই সাইন R1 সমান 1 বাই সাইন R2 বাই সাইন I2 সমান সাইন I2 বাই সাইন R2। লক্ষ্য করো যেহেতু এটা সমান্তরাল কাঁচ ফলক, এটা সমান্তরাল কাঁচ ফলক, তাহলে AB সমান্তরাল CD লিখছি, AB সমান্তরাল CD। তাহলে এই কিউআরটা কি, কিউআর ভেদক, কিউআরটা কি ভেদক, তাহলে এই R1 এবং R2 এই দুটো কিন্তু একান্তর কোণ, R1 R2 একান্তর কোণ, তাহলে এক্ষেত্রে কি হবে R1 সমান R2, যেহেতু সমান্তরাল কাঁচ ফলক সেহেতু কিন্তু R1 সমান R2, তাহলে R1 সমান R2 হলে লিখতে পারবো সাইন I1 সমান সাইন I2। কেন, যেহেতু R1 সমান R2
তাহলে কি হবে, সাইন R1 আর সাইন R2 কেটে যাবে, সাইন I1 সমান সাইন I2 পড়ে থাকবে, বা I1 সমান I2। তার মানে কি, তার মানে আপাতন কোণ ও দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মির যে নির্গমন কোণ, এই দুটো সমান। অর্থাৎ এর মানে কি দাঁড়াবে, পিকিউ রশ্মি, আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি RS এই দুটি সমান্তরাল। আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মি কিন্তু এই দুটি সমান্তরাল, এটাই বুঝতে পারছি আমরা এই ক্যালকুলেশন থেকে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খুব সিম্পলি বলতে পারি যে যদি আলোক রশ্মি গতিপথে কোনো সমান্তরাল ফলক থাকে, তাহলে কি হবে, রশ্মির কি হবে, সমান্তরাল একটা কাঁচ ফলক আছে, তাহলে কি রশ্মি কিন্তু কোনো চ্যুতি ঘটবে না। কি হবে, রশ্মি কোনো চ্যুতি ঘটবে না, যেই দিকে লাইটটা যাচ্ছিল সেই দিকে লাইট যাবে, বাট একটু পাশের দিকে সরে আসবে। তা কি বললাম, যদি কোন একটা আলোক রশ্মির যাত্রাপথে বা গতিপথে কোনো সমান্তরাল ফলক থাকে, তাহলে কিন্তু রশ্মি কোনো চ্যুতি ঘটবে না, ওর একটা শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটবে। এই পার্শ্ব সরণ অর্থাৎ পাশের দিকে, এই দিকে যাওয়ার কথা ছিল, বাট লাইটটা এই দিক থেকে বার হচ্ছে, তা পাশের দিকে কতটা সরলো, আমি আর থেকে একটা, আমি SUV নাম দিলাম ভি, আমি আর থেকে একটা লম্ব টানলাম কোথায়, QV এর ওপর, RX, কত RX। তাহলে কিন্তু পার্শ্ব সরণ কত হবে, পার্শ্ব সরণ অর্থাৎ এই আলোক রশ্মি পাশের দিকে কতটা সরে এসছে, সেটা আসবে পার্শ্ব সরণ RX। ওকে, আমরা নেক্সট এই পার্শ্ব সরণ সমান্তরাল ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ, এর পার্শ্ব সরণের রাশিমালা আমরা প্রতিষ্ঠা করব। এই RX এর মান কত হবে সেটা আমরা নেক্সট দেখব। দেখো, যদি আমরা ধরি যে এই যে সমান্তরাল কাঁচ ফলক আছে না, এই কাঁচ ফলকের বেদ টি, টিটা কি, কাঁচ ফলকের বেদ, অর্থাৎ কাঁচ ফলকটা কতটা মোটা, মানে বলতে চাইছি যে এডি সমান টি, এডি সমান টি, বা লিখতে পারো এডি মানে কত, QU সমান টি, বা সিবি, যা খুশি লেখো। এটা লক্ষ্য করো, আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো খুব সিম্পল RX নির্ণয় করা, উদ্দেশ্য খুব সিম্পল আমার RX নির্ণয় করা। লক্ষ্য করো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে, এটা কিন্তু এই বিন্দু সাপেক্ষে এই যে আপাতিত রশ্মি প্রতিস্থিত রশ্মি, এই কোণটা কি চ্যুতিকোণ, কি কোণ এটা, চ্যুতিকোণ, মানে এটা ডেল্টা যদি লিখি, আমি ডেল্টা লিখি, চ্যুতিকোণের ফর্মুলা কি ছিল, I মাইনাস আর, I1 মাইনাস R1। আমি লিখছি ত্রিভুজ QRX থেকে, লক্ষ্য করো এই QRX এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, কেন, RX লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে যেহেতু ওটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, আমি কিন্তু ওর ক্ষেত্রে লিখতে পারবো, যদি লিখি আমি সাপোজ সাইন ডেল্টা, তাহলে সেক্ষেত্রে সাইন ডেল্টা কত হবে, দেখো একটু, এটা থেকে পাই সাইন ডেল্টা কত হবে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত, QR। ওকে, তোমরা লিখতে পারো সাইন অ্যাঙ্গেল, লিখতে পারো যে সাইন RQX লিখতে পারো সমান RX বাই QR। সেম, আমি এই অ্যাঙ্গেল RQX একে ডেল্টা লিখছি, মানে কি I1 মাইনাস R1, এটা পেলাম একটা ইকুয়েশন। বা লিখতে পারো এখান থেকে RX ইজ ইকাল টু, দেখো QR ইন্টু সাইন ডেল্টা, ডেল্টা কত, I1 মাইনাস R1, এটা এক নম্বর ইকুয়েশন। ওকে, এবারে আমরা আবার আসি, আবার ত্রিভুজ QUR থেকে পাই, লক্ষ্য করো QUR এখান থেকে লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো আমি cos R1, এই R1 cos R1 কি হবে, ভূমি QU বাই অতিভুজ QR, বা QR ইজ ইকাল টু QU বাই cos R1। QU কি লিখেছি আমি, টি, অর্থাৎ কাঁচ ফলকের বেধ, T বাই cos R1।
এটা লিখছি 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর থেকে আমি কিউ আর এর মান আমি 1 নম্বরে বসিয়ে দেবো। লিখছি 2 নম্বর থেকে কিউ আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। কি পাবো? আর এক্স ইজ ইকাল টু কিউ আর মানে টি বাই কস আর ওয়ান সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান, বা লিখতে পারবো আর এক্স ইজ ইকাল টু টি ইন্টু, এটা সূত্র ফেলো, সাইন এ মাইনাস বি সাইন আই ওয়ান কস আর ওয়ান কস আই ওয়ান সাইন আর ওয়ান বাই কস আর ওয়ান। এখন আমরা এটাকে একটু রিপ্লেস করব। কিভাবে? আমরা এমনভাবে রিপ্লেস করব যেন আর ওয়ান গুলো না থাকে। কেন? আর ওয়ানটা যেহেতু ভিতরে, কাঁচ ফলকের ভিতরে একটা অ্যাঙ্গেল, ওটা কিন্তু বাইরের থেকে মাপা একটু ডিফিকাল্ট, তাহলে আমরা ওটাকে রিপ্লেস করব উইথ দ্য হেল্প অফ মিউ। ওকে, মিউ এর সাপেক্ষে আমি এটাকে রিপ্লেস করে দেবো। তো এটা কিন্তু আর এক্স ইজ ইকাল টু টি সাইন আই ওয়ান কস আর ওয়ান মাইনাস কস আই ওয়ান সাইন আর ওয়ান বাই কস আর ওয়ান। এবার এর পরের লাইনগুলো লিখবো, এগুলো লিখে নাও খাতায় এগুলো। খাতা লিখে নাও। আচ্ছা, এবারে আমি একটু মুছে দিই এইগুলো। দেখো কি হবে, আমরা লিখতে পারবো এখান থেকে আর এক্স ইজ ইকাল টু টি ইন্টু, দেখো সাইন আই ওয়ান কস আর ওয়ান বাই কস আর ওয়ান, মানে এটার নিচে এটা দিচ্ছি মাইনাস কস আই ওয়ান সাইন আর ওয়ান বাই কস আর ওয়ান লিখতে পারি, সমান টি ইন্টু, এটা কেটে যাবে, কি থাকবে সাইন আই ওয়ান কস আই ওয়ান সাইন আর ওয়ান কস আর ওয়ান, এটা কি আর এক্স। এবারে লক্ষ্য করো আমরা কি শিখেছি, আমরা কি জানি, আমরা জানি আমরা এ মিউ জি, এ মিউ জি সমান কি হবে, বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসারাঙ্ক কি হবে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান। লক্ষ্য করো বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসারাঙ্ক, আমি যদি বারবার এ মিউ জি লেখাটা একটু বোরিং লাগে, আমি জাস্ট এটাকে মিউ ধরছি। মিউটা কি? মিউটা হলো কাঁচ মাধ্যমের প্রতিসারাঙ্ক, কাঁচ সাপেক্ষে বায়ু মাধ্যম সাপেক্ষে। যেহেতু বায়ু মাধ্যম সাপেক্ষে, এটাকে তুমি পরম প্রতিসারাঙ্ক বলতে পারো। যদি এটা আমি ধরি, এটা ধরি, ওকে, লিখতে পারি, তাহলে কি হবে মিউ সমান সাইন আই ওয়ান বা সাইন আর ওয়ান কত হবে সাইন আই ওয়ান বাই মিউ। তাহলে সাইন আর ওয়ান এর মান পেয়ে গেলাম কত, সাইন আর ওয়ান বাই সাইন আর ওয়ান কত সাইন আই ওয়ান বাই মিউ। এবার লাগবে আমার কি কস আর ওয়ান। কস থিটার সূত্র কি ছিল জানো তোমরা, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার আর ওয়ান। এই সাইন আর ওয়ান এর মান বসিয়ে দাও, পাবো কি এখান থেকে, আমরা এখান থেকে লিখতে পারবো কি, লিখতে পারবো কস আর ওয়ান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ স্কোয়ার। ওকে, এটা এই মানগুলো আমি এই কোশ্চেনে বসিয়ে দেবো। এই মানগুলো আমরা কি করবো, এই কোশ্চেনে বসিয়ে দেবো। তোমরা লিখতে পারো আলাদা করে ইকুয়েশন দিয়ে, 3 নম্বর ইকুয়েশন 4 নম্বর ইকুয়েশন, তার মানটাকে বসিয়ে পাই লিখতে পারো। আর এক্স কত হবে টি ইন্টু সাইন আই ওয়ান মাইনাস কস আই ওয়ান সাইন আর ওয়ান কত আছে সাইন আই ওয়ান বাই মিউ, কস আর ওয়ান কত আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ স্কোয়ার। যদি আমি এটা লসাগু করি কি হবে, লসাগু করলে এই দাগটা লম্ব হবে, মিউ স্কোয়ার এখানে চলে আসবে মাইনাস, এটা লসাগু করলে হবে। লিখতে পারবো বা আর এক্স ইজ ইকাল টু টি সাইন আই ওয়ান কমন নিয়ে নাও, কি পড়ে থাকবে ওয়ান মাইনাস
cos i1, cos i1 বাই মিউ থাকবে, মিউ স্কোয়ার রুটে বাইরে আসবে, নিচে মিউ থাকবে, এই মিউ এই বাইরে আসলে মিউ কেটে যাবে, তো cos i1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1, এটা। তো কি পাচ্ছি আমি আলটিমেট কিন্তু ইকুয়েশন পেলাম কি, rx ইজ ইকুয়াল টু টি সাইন i1 1 মাইনাস cos i1 বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1। এই যে ইকুয়েশন পেলাম, এটা কিন্তু হবে আমার 500 সরণের রাশিমালা। এটা কি 500 সরণের রাশিমালা, লক্ষ্য করো, এটা আমার ইকুয়েশন। প্রত্যেকে খাতায় এটা তুলে নাও। এবার দেখো এর কিছু স্পেশাল কেস, কিছু বিশেষ ক্ষেত্র আমি দেখাবো, একদম স্পেশাল কেস। কেস ওয়ান, কেস ওয়ান কি, কেস ওয়ান বলছি, এই যে আলোকরশ্মি আপতিত হচ্ছে, যদি আপাতন কোণ খুব ক্ষুদ্র হয়, আপাতন কোণ যদি খুব ক্ষুদ্র হয়, i1 কি খুব ক্ষুদ্র হয়, লক্ষ্য করো i1 খুব ক্ষুদ্র হলে খুব সিম্পলি বলতে পারবো r1টা খুব ক্ষুদ্র হবে। যখন আপাতন কোণ খুব ক্ষুদ্র হবে তাহলে কি r1 ও খুব ক্ষুদ্র হবে, ক্ষুদ্র হবে। তাহলে আমরা একদম ফার্স্ট ইকুয়েশন আমার কি ছিল, লক্ষ্য করবে আমি লিখেছিলাম কিউ আর এক্স, এই ত্রিভুজ থেকে কি লিখেছিলাম, লিখেছিলাম আর এক্স ইজ ইকাল টু, কি লিখেছিলাম, আর এক্স ইজ ইকাল টু ছিল কিউ আর, আচ্ছা আচ্ছা আর এক্স কি ছিল, ওটা তোমার ছিল মনে করো টি ইন্টু সাইন i1 মাইনাস r1 বাই cos r1, এটা ছিল, এটা ইকুয়েশন 1 না, এটা ইকুয়েশন 1 এবং 2 ওদের সমন্বয় ছিল। আমি লিখছি এখানে কি ছিল, এই ত্রিভুজ থেকে কি পেয়েছিলাম, দেখো পেয়েছিলাম আমি সাইন i1 মাইনাস r1 কিউ আর এক্স ত্রিভুজ থেকে কি পেয়েছিলাম, লম্ব বাই অতিভুজ কিউ আর। ওকে, তাহলে কি লিখেছিলাম, আর এক্স সমান ছিল কিউ আর সাইন i1 মাইনাস r1। আবার এখান থেকে কি পেয়েছিলাম, cos r1 সমান পেয়েছিলাম ভূমি মানে কিউ ইউ বাই অতিভুজ কিউ আর সমান টি বাই কিউ আর সমান টি ইন্টু cos r1। এই কিউ আর মানটা বসিয়ে দাও, তো কি পাবো, আর এক্স ইজ ইকুয়াল টু পাবো, আচ্ছা কিউ আর সমান, ভুল হয়েছে, এটা কিউ আর কত হবে, টি বাই cos r1, এই কিউ আর মানটা বসিয়ে দাও, আর এক্স কত পাবো, টি ইন্টু সাইন i1 মাইনাস r1 বাই cos r1, আমি এটা লিখেছি। এখন যখন i1 খুব ক্ষুদ্র, r1 খুব ক্ষুদ্র, তাহলে i1 মানে r1 সেটা তো ক্ষুদ্র হবেই, আমরা জানি প্রত্যেকে যখন ক্ষুদ্র হয়, থিটা ক্ষুদ্র হয়, কি জানি আমরা, থিটা ক্ষুদ্র হয় সাইন থিটা সমান প্রায় থিটা লিখি, আর cos থিটা সমান নিয়ার ইকুয়াল টু 1 লিখি, জানি অঙ্কের নিয়ম। তো যখন থিটা খুব ক্ষুদ্র তখন লিখতে পারবো আমি আর এক্স ইজ ইকাল টু টি ইন্টু সাইন r1 সাইন i1 মাইনাস r1, একে লিখতে পারবো i1 মাইনাস r1, আর নিচে লিখতে পারবো 1। ওকে, লিখতে পারবো 1, কেন লিখতে পারবো, যেহেতু থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা সমান থিটা লিখি এবং cos থিটা সমান 1 লিখি, আমি এটা করছি বক্সে। কেন, তখন লিখতে পারবো সাইন i1 মাইনাস r1 নিয়ারলি ইকুয়াল টু i1 মাইনাস r1 cos r1 সমান 1। কেন, যেহেতু i1 ও r1 খুব ক্ষুদ্র, এটাই কারণ। তো আলটিমেট কি পাচ্ছি আমি আলটিমেট পাচ্ছি যে আর এক্স ইজ ইকাল টু কি পাচ্ছি, টি ইন্টু i1 মাইনাস r1, ভালো করো আমি লিখতে পারবো আর এক্স ইজ ইকাল টু টি i1 কমন নাও 1 মাইনাস r1 বাই i1, আমি কিন্তু এটাও লিখতে পারি। এখন দেখো মিউ সমান কি ছিল, সাইন i1 বাই সাইন r1, যেহেতু i1 r1 ক্ষুদ্র তাহলে লিখতে পারবো i1 বাই r1, মিউ সমান i1 বাই r1, কি আছে r1 বাই i1 উল্টো আছে, তাহলে লিখতে পারবো rx ইজ ইকাল টু টি i1 1 মাইনাস 1 বাই মিউ,
এটাও লিখতে পারি। অতএব যখন আপাতন কোণ ক্ষুদ্র হবে তখন কিন্তু পার্শ্ব সরণ তার রাশিমালা লিখতে পারবো ti1 ইন্টু 1 মাইনাস 1/μ। আমরা এই ইকুয়েশনও তখন লিখতে পারি। ওকে, এটা কেস 1। কেস 2 কি হবে? কেস 2 হবে যখন লম্ব আপাতনের ক্ষেত্রে। ওকে, লম্ব আপাতন অর্থাৎ তখন i1 ও r1 শূন্য হবে। যখন i1 ও r1 শূন্য হবে, i1 r1 শূন্য হলে খুব সিম্পল বুঝতে পারছো, যদি r1 বা i1 শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু পুরো পার্শ্ব সরণ rx তার মানটাও কিন্তু শূন্য হবে। ওকে, এটা কেস 2। ওকে, তাই পার্শ্ব সরণের দুটো কেস, কেস 1 কেস 2। কেস 1 এর ক্ষেত্রে i1টা খুব ক্ষুদ্র, এটা ইম্পর্টেন্ট, লিখলাম। কেস 2 যখন যখন খুব লম্ব আপাতন হবে, আচ্ছা সেটাও আমি করে দিচ্ছি। লম্ব আপাতনের ক্ষেত্রে কি হবে? i1 সমান 0 হবে, তার সঙ্গে r1 সমান 0 হবে। তাহলে লম্ব আপাতনের ক্ষেত্রে তুমি যেই সূত্র নাও rx ইজিক্যাল টু কি ছিল t ইন্টু সাইন i1, ওই সূত্র নাও বা এক মিনিট যেটা করলাম সেই সূত্র নাও, সব ক্ষেত্রে কিন্তু কি হবে rx ইজিক্যাল টু 0 হবে। তো এক্ষেত্রে কোনো পার্শ্ব সরণ হবে না। লম্ব আপাতনের ক্ষেত্রে লাইট সোজা পড়বে, লাইট কিন্তু সোজা একদম বেরিয়ে যাবে, কোনো পাশের দিকে লাইট বাগবে না। এটা আমরা কেস 2 হিসেবে বিবেচনা করব। এবারে যদি কি হয়, যদি এরকম হয় যে কোনো একটা আলোক রশ্মি, ওকে, কোনো আলোক রশ্মি ডিসি যে তল দেখতে পাচ্ছ চিত্রে, ওর গা ঘেঁষে পড়ছে, তখন কি হবে লক্ষ্য করো। কেস 3, কেস 3 এই তল এখান দিয়ে আলোক রশ্মি পড়ছে। ওকে, এখান দিয়ে আলোক রশ্মি পড়ছে, সেক্ষেত্রে আলোক রশ্মি কি হবে? এই ঢুকে হয়তো আমি বললাম, বা সাপোজ এই বেরিয়ে গেল। ওকে, যেতে পারে। সেক্ষেত্রে আলোক রশ্মি এইদিকে যাচ্ছিল, এইদিকে বেরোচ্ছে, দুটো সমান্তরাল হবে, আর এই মাঝখানে ডিস্টেন্স কত টি। সেক্ষেত্রে কিন্তু আলোক রশ্মির যে চ্যুতি সেটা কি হবে? চ্যুতি না, পার্শ্ব সরণ কত হবে? এক্ষেত্রে পার্শ্ব সরণ হবে rx ইজিক্যাল টু টি। এটা কিন্তু আমরা অঙ্ক দিয়ে করতে পারি। কেন? এক্ষেত্রে যেহেতু এই তলের গা ঘেঁষে যাচ্ছে, এক্ষেত্রে আপাতন কোণ i1 কত 90, i1 কত 90। সূত্র কি ছিল আমাদের? rx ইজিক্যাল টু কি ছিল আমাদের t sin i1 1 মাইনাস cos i1 রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1। লক্ষ্য করো সাইন i1 সাইন 90 মানে 1 t ইন্টু 1 মাইনাস cos 90 মানে 0, কি হচ্ছে t। অর্থাৎ যখন কোনো একটা আলোক রশ্মি কোনো একটা কাঁচফলকের গা ঘেঁষে আপতিত হবে, অর্থাৎ আপাতন কোণ 90 ডিগ্রি হবে, তখন কিন্তু যে নির্গত রশ্মি তার যে পার্শ্ব সরণ সেটা কিন্তু এই কাঁচফলকের যে বেধ টি তার সঙ্গে সমান হবে। তো এটা কিন্তু আমাদের কেস 3। যাই হোক, তোমরা মোটামুটি দেখতে পেয়েছো একটা কাঁচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে তার যে পার্শ্ব সরণের রাশিমালা কি হয় দেখেছো, তার ইকুয়েশনও তোমরা দেখেছো। তাহলে একটা জিনিস কিন্তু বুঝলাম আমরা প্রত্যেকে, যে এই পার্শ্ব সরণের রাশিমালা সেটা কোন কোন বিষয়ে ডিপেন্ড করছে। এক নম্বর ডিপেন্ড করছে ফলকটির বেধের ওপর টি, দু নম্বর আপাতন কোণ i1 তার উপর ডিপেন্ড করছে, আর তিন নম্বর ডিপেন্ড করছে ফলকটির উপাদানের প্রতিসরণ তার উপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে আজকে আমাদের পার্ট 2 মানে দ্বিতীয় পর্বের আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। আমরা পরের দিন আমরা নেক্সট যে টপিকগুলো আছে সেই নিয়ে আলোচনা করব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।